আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, ইরান সহ বিশ্ব নেতাদের শ্রদ্ধা, হত্যার নিন্দায় বাংলাদেশ। দেশের স্বাধীনতা রক্ষায় সকল ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করছে বললেন রিজভী। সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়লেও প্রভাব নেই রাজধানীতে, বাজার তদারকিতে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর। এবং বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভোরে মুখোমুখি আর্জেন্টিনা, কেপ ভার্দে। সকালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিশর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। শুরুতেই খামেনির জানাজা দাফন প্রসঙ্গ। ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানি সহ বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে শেষ বিদায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খামেনি হত্যার তীব্র প্রতিবাদ জানান তিনি। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রকাশ্যে এনেছে ইরান। দেশটির মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা খামেনির কফিনের উপর বিছিয়ে দেওয়া হয়েছে। শোকাহত ইরানি জড়ো হয়েছেন সেখানে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্য দিয়ে তার দাফনের আগে শুরু হয়েছে দেশজুড়ে শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতা। মৃত্যুর দীর্ঘ 4 মাস পর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য পুরোপুরি প্রস্তুত তেহরান। দীর্ঘায়িত আঞ্চলিক সংঘাত আর কঠোর নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নজিরবিহীন রাষ্ট্রীয় বিদায়ের সাক্ষী হতে যাচ্ছে দেশটি। 4-5 জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সোমবার অনুষ্ঠিত হবে মূল জানাজা। কফিন নেওয়া হবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও। আগামী 9 জুলাই মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন এই বিশ্বনেতা। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই থমথমে পুরো মধ্যপ্রাচ্য। তার শেষ বিদায়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। 6 দিনের এই আয়োজনে যোগ দেবেন দেশি বিদেশি প্রায় 3 কোটি মানুষ, যা ভেঙে দিতে পারে 1989 সালে আয়াতুল্লাহ খামেনির জানাজার ঐতিহাসিক রেকর্ডও। ইমাম হোসেনের মাজারের পবিত্র লাল পতাকায় মোড়ানো কফিনের দিকে তাকিয়ে এখনও অশ্রুসিক্ত ইরানবাসী। রুমানা রুমা, মোহনা সংবাদ। যাচাই বাছাই ছাড়া তথ্য প্রকাশে সমাজে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টি হতে পারে বলে সতর্ক করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আইন ও বিচার বিষয়ক সাংবাদিকদের দায়িত্বকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের প্রতিটি প্রতিবেদন জনমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। সঙ্গত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। সমাজ বিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সেই কারণেই কিন্তু গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে বিজ্ঞানের এইখানে স্থান দিয়ে রেখেছেন। দেশের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষায় সকল ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু একটি গোষ্ঠী কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এদেশে ধর্মীয় বিভাজন তৈরি সম্ভব নয়। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে অনেকদিন কথা বলার স্বাধীনতা ছিল না দাবি করে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার কাছে ধর্ম ছিল স্রেফ তার পরিবার ও দলের কিছু লোক।
এই জাতি গোষ্ঠী নির্মাণ করেছেন, অথচ বিভাজনের একটি একটা বিভাজনের রেখা সবসময় তৈরি করা হচ্ছে। ওরা আমরা এই ধরনের একটি প্রচেষ্টা বারবার করা হয়েছে, অথচ ওরা জানতো না যে এইটা এই দেশের মাটিতে কখনো সম্ভব না। হ্যাঁ, কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায়, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু আমাদের মনের প্রসারতা এবং গভীর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। এ সময় পুশ ইন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে বিজিবির পাশাপাশি সবাই মিলে প্রতিরোধ করা হবে, একটা বালুর কণাও কেউ স্পর্শ করতে পারবে না। উল্লেখ করে তিনি আরও বলেন, বিজিবির হাতে থাকবে অস্ত্র আর জনগণের আছে দেশপ্রেম। আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোন কম্প্রোমাইজ? 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর করে কাউকে পা রাখতে হবে? এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়াতে পারছি। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়িয়ে। বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়লেও তার প্রভাব নেই রাজধানীর বাজারে। কোনো কারণ ছাড়াই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পোলাও চাল। বরাবরের মতোই বাড়তি সবজি, মুরগি, মাছের দাম। ওঠানামা করছে চিনি ও প্রসাধনী সামগ্রী। স্থিতিশীল গরু, খাসির মাংসের দর। কিছু কিছু আইটেম বেশি, যেমন পোলাও চালটার দাম এটা অতিরিক্ত দাম বাড়ছে। রোজা ঈদে 130-40 টাকা কেজি, এখন 170 টাকা প্যাকেট, 190 টাকা। বেশি বেগুন 100 টাকা কেজি, করলা হয়েছে 60-70, আর জালি আছে 40-50, আর শসা আছে 80 টাকা 70 টাকা। ঘাটে গরুর দাম বেশি, তারপরে 750 টাকা বেচতে হয়। এই হলো পরিস্থিতি। এখন সবার বাসায় মাংস আছে কম বেশ, দোকানদারি তেমন নাই। এদিকে দেশের বাজার নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল 30টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যে সমস্ত পণ্য থাকে এরকম প্রায় 30টা পণ্য আমরা সিলেক্ট করেছি। আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই 30টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং করব। অন্যান্য দেশে এই সমজাতীয় যেখানে কৃষি পণ্য উৎপাদিত হয় সেই সব দেশে এই আলোচ্য বছরের ফলন কীরকম, এটা আমদানির প্রয়োজন কিনা, কোনো সময় এখানে ট্যাক্স কমানোর প্রয়োজন কিনা, এই পুরো জিনিসটি একটি এআই মডেলের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। পুলিশের আন্তরিকতার পরও জনবল সংকটে ঠেকানো যাচ্ছে না রাজধানীর অপরাধ প্রবণতা। মধ্যরাত থেকে শুরু করে দিনের আলোতেও ছিনতাই, অরাজকতার ঘটনায় উদ্বেগ নগরবাসী। পুলিশ বলছে, বিদ্যমান জনবল দিয়ে 3 কোটি মানুষের নিরাপত্তা দেওয়া চ্যালেঞ্জিং। আর অপরাধ বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি কৌশল ভিত্তিক পুলিশিং জরুরি। নাজমুল ইসলামের প্রতিবেদন। এমন অসংখ্য ঘটনাই ঘটে মধ্যরাতে, যেমন মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার মা এবং মেয়ে। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এই 2 নারীর লাগেজ, ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমনকি দিনের আলোতেই দেখা যায় অপরাধ প্রবণতা। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের সামনে অসহায় হয়ে পড়েন নগরবাসী। রাজধানী ঢাকার বর্তমান জনসংখ্যা 3,66,00,000। তবে এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার দায়িত্বে আছেন মোটে 34,000 পুলিশ। ফলে অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় টহলের শুধুমাত্র 15% নিশ্চিত করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার পরও স্পষ্ট হয়ে উঠছে সীমাবদ্ধতা। জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে, কিন্তু কতটা নিরাপত্তা দিতে পারছে এ শহর? প্রতিনিয়ত যেভাবে শহরে বাড়ছে অপরাধের সংখ্যা, তাতে এ শহর পরিণত হয়েছে আতঙ্কের শহরে। জনবল সংকটের এই বাস্তবতায় অপরাধীরা হয়ে উঠছে আরো বেপরোয়া। খুন, ছিনতাই ও চাঁদাবাজিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। যে কোনো জায়গায় ছিনতাই, যে কোনো জায়গায় রাহাজারি, মারামারি, কোনো লোকের মাল যান নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো
উন্নত হওয়া দরকার, যাতে করে জনমনে স্বস্তি থাকে এবং মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি সরকারের কাছে দাবি করতেছি যে পুলিশের সংখ্যা বাড়ানো হোক এবং জনগণের নিরাপত্তা দেওয়া হোক। ডিএমপি বলছে, ঢাকার বিশাল জনসংখ্যার তুলনায় বিদ্যমান পুলিশ সদস্য দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক সময় রাত দিনই দায়িত্ব পালন করতে হয়। এই শহরে আমরা ডিএমপিতে প্রায় 34,000 সদস্য কাজ করি। তো 3 কোটি জনসংখ্যার বিপরীতে 34,000 খুবই অপ্রতুল। যেহেতু আমাদের জনবল কম, তো এই কারণে সময় 24 ঘন্টার অনেক সময়টা আমাদের আসলে কাজেই ব্যয় হয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছে, পুলিশের জনবল ঘাটতি অপরাধ নিয়ন্ত্রণে বড় বাধা। একটা বড় সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য অনুপাত অনুযায়ী যখন একজন পুলিশ সদস্য থাকে, একজন পুলিশ সদস্যের পক্ষে তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা কঠিন। এই সুযোগটা অপরাধীরা গ্রহণ করে থাকে, যে অপরাধ করলে বা অপরাধ সংগঠিত হলে বা অপরাধীরা নানাভাবে সক্রিয় হলে পুলিশের পক্ষে সেটা সকল ঘটনা সমানভাবে নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করা কিংবা পুলিশের পক্ষ থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করার সেই পরিস্থিতিটা সম্ভব হয় না। আবার প্রযুক্তির অবাধ প্রবাহে পাল্টে গেছে অপরাধের ধরন। খুন, ছিনতাইয়ের পাশাপাশি সাইবার অ্যাটাকের মতো ঘটনাও ঘটছে। এক্ষেত্রে জনবল বাড়ানো ছাড়াও কৌশল ভিত্তিক পুলিশিংয়ের উপর গুরুত্ব দেন এই অপরাধ বিশ্লেষক। আমরা চাই যে পুলিশের জনবল বাড়াক এবং ঢাকার শহরের অপরাধ পরিস্থিতি কিংবা অপরাধ বাস্তবতা অনুযায়ী পুলিশের মধ্যে যারা দক্ষ, নানা এলাকায় তাদেরকে নিয়োগ দিলে তখনই অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে। অবশ্য দীর্ঘদিনের আইন শৃঙ্খলা বাহিনীর জনবল সংকট কাটাতে না পারার বিষয়টিকে হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ বছরের পর বছর শুনছি পুলিশ জনবল সংকটে ভুগছে, তাহলে এই সমস্যাটার সমাধান যে কেন হচ্ছে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন, সামাজিক অবক্ষয়, বিচারহীনতার সংস্কৃতি, আইনের দীর্ঘসূত্রতা ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এসব অপরাধ উস্কে দেয় বলেই মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। আর নিয়ন্ত্রণে কঠোরভাবে আইনের প্রয়োগের পাশাপাশি সমন্বিত সামাজিক আন্দোলন প্রয়োজন বলে জানান গবেষকরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদাউসের রিপোর্ট। এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায় উঠে এসেছে শিশুর বাসযোগ্য বিশ্বের স্বপ্ন, যেখানে পৃথিবী হবে শিশুদের, সব অন্যায় হবে পরাজিত। তবে বাস্তবতা ভিন্ন। সম্প্রতি শিশু ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো ঘটনাগুলো জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। অবশ্যই উদ্বেগ আছে, আর রাষ্ট্রের কাছে চাই যে এই ঘটনা যদি ভবিষ্যতে না হয় এবং সুষ্ঠু বিচার হইতো। প্রতিটা ঘটনা যেই অপরাধ করুক তার বিচার যদি হয় তাহলে অবশ্যই ঘটনাগুলো কমে আসবে, আর যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ঘটনা বাড়তে থাকবে। আমি যে সকালবেলা মেয়েদেরকে স্কুলে দিয়ে পরে চাকরিতে যাই, চাকরিতে আসার সময় আবার নিয়ে আসি। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের পরিসংখ্যান মতে 2021 থেকে 2025 সাল পর্যন্ত দেশে প্রতি বছর গড়ে প্রায় 449টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বছর ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় 2026 সালে 94টি, 2025 সালে 456টি, 2024 সালে 234টি, 2023 সালে 314টি, 2022 সালে 561টি এবং 2021 সালে 774টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর কারণ হিসেবে গবেষণায় তুলে ধরা হয়েছে মাদকাসক্তি, বিচারহীনতা এবং আইনের দীর্ঘসূত্রতা, বছরের পর বছর মামলা ঝুলে থাকা, দুর্বল তদন্ত এবং উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীদের জামিনে বেরিয়ে আসা, ইন্টারনেট পর্নোগ্রাফি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। শিশু সুরক্ষা কেবল একটি নীতিগত প্রতিশ্রুতি নয়, বরং এটি রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব, একটি মৌলিক মানবাধিকার বাধ্যবাধকতা। যারা অপরাধ করুক না কেন, তাদের ফ্যামিলি তাদেরকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লাগতেছে। একজন মেয়েকে রেপ করা হচ্ছে, তাকে কাটা হচ্ছে, তাকে টুকরা টুকরা করা হচ্ছে, সেই লোককে আবার সে পালিয়ে যেতে এখানে হেল্প করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কারণ। একদিকে হচ্ছে প্রপারলি জাস্টিস এনশিওর না করা, এরপর হচ্ছে তাদের পিছনে অনেকগুলো মামলা থাকা, ড্রাগস একটা অ্যাডিকশনের একটা বিষয় থাকে, পরবর্তীতে সোসাইটাল একটা ইম্প্যাক্ট, এটা কিন্তু কখনো আপনি ফেলতে পারবেন না। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো এই ভুক্তভোগীদের পরিবারগুলোকে সম্পূর্ণ আইনি, মানসিক এবং পুনর্বাসন সহায়তা প্রদান করা। ফ্যামিলি থাকবে, সোসাইটি থাকবে, রাষ্ট্র থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এমন একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট করা উচিত, যেটার পরিপ্রেক্ষিতে এই অপরাধগুলো সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।
রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকার বিএনপির নেতা আবুল বাশার হত্যা মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন রিপন নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার 2রা জুলাই রাত অনুমানিক 9:20 ঘটিকা ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, গত 17 বছরের আওয়ামী লীগ আমলের ধারাবাহিকতায় কেউ মাদকের ব্যবসা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর আইনগত ব্যবস্থা নেবে। শুক্রবার লক্ষ্মীপুরে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। নারী বান্ধব হিসেবে এ সরকার তাদের উন্নয়নে কাজ করছে বলেও দাবি করেন পানি সম্পদ মন্ত্রী। 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেব একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে এগুলা ছাড়ে দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে। নারী বান্ধব হিসাবে যে দায়িত্বটুকু নিয়ে সরকার কাজ করতেছে, একমাত্র কারণ হইল সরকারের এই সহযোগিতার কারণে তার ছেলে তার মেয়েটা যদি শিক্ষায় শিক্ষিত হয়, পুরা জাতিটা শিক্ষিত হবে না। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন 1107 জন। এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636-এ। এছাড়া 15ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,425 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আবারও খেলার খবর। ক্রীড়া প্রতিভা অন্বেষণের 2য় সিজনের কাজ দ্রুতই করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেলে বনানী প্লেগ্রাউন্ড শাহ সিমেন্ট ইমা কাপ ফুটবল টুর্নামেন্টে এ তথ্য জানান তিনি। আমিনুল হক বলেন, সর্বস্তরে খেলার প্রসার ঘটাতেই সাংবাদিক সহ পেশাজীবীদের জন্য পরিকল্পনা রয়েছে। এদিন গ্রুপ পর্বের 4র্থ ম্যাচে ইটিভিকে হারিয়েছে মোহনা টেলিভিশন। এ নিয়ে গ্রুপ পর্বে টানা 3য় জয় পেল মোহনা টেলিভিশন। মনির ইসলামের প্রতিবেদন। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হলো শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের 3য় দিনের খেলা। এদিন বিকেলে উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করতে আসেন ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আমিনুল হক। এই আয়োজনের সভাপতিত্ব করেন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি তসলিম চৌধুরী। আমরা ইমার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি কষ্ট করে এই টুর্নামেন্টে এসে আমাদের একটু সময় দেওয়ার জন্য। এ সময় খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের সফলতা কামনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। নিজেও দেন গোলবারে শট। তুলে ধরেন ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে তার সরকারের নানান পরিকল্পনা। 2য় আসর শুরুর কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আমাদের আগস্ট মাস পর্যন্ত এই অনলাইন রেজিস্ট্রেশন চলবে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের 2য় আসর নতুন করে স্পোর্টস শুরু হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শুধু খেলোয়াড় তৈরি নয়, পেশাদারদের জন্যও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে না, আপনারা একটি ক্যালেন্ডার করে নেন যে আপনারা বছরের কোন কোন সময় এই ধরনের টুর্নামেন্টটি করতে চান। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা থাকবে। এদিকে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলা উপহার দেয় মোহনা টেলিভিশন। গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতেই জয়লাভ করে টিম মোহনা। শেষ ম্যাচে ইটিভিকে 1-0 গোলে হারিয়েছে মোহনা টেলিভিশন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রোববার। খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে ইমার এই টুর্নামেন্টের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ খবর মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। ইরান সহ বিশ্ব নেতাদের শ্রদ্ধা
হত্যার নিন্দায় বাংলাদেশ। দেশের স্বাধীনতা রক্ষায় সকল ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করছে বললেন রিজভী। সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়লেও প্রভাব নেই রাজধানীতে। বাজার তদারকিতে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর। এবং বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভোরে মুখোমুখি আর্জেন্টিনা কেপ ভার্দে। সকালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিশর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।